আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শোফোস একাডেমি। আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটি আমি একদমই র ফরম্যাটে করতে চাচ্ছি। এটার কোনো প্রিপ্ল্যান স্ট্রাকচার নেই, কোনো কিছু নেই। আমি আমার নলেজ থেকে যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব এবং এই ভিডিওতে যারা হচ্ছে একদমই অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে আগ্রহী, মূলত তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো আমি বেসিক্যালি যেটা মনে করি যে একটা সাবজেক্ট লার্ন করার জন্য, শেখার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য আমাদেরকে প্রথমে 3টি বিষয়ের উপরে ফোকাস রাখতে হয়। তো আমরা যেহেতু অ্যাকাউন্টিং সম্পর্কে, বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে আমরা জানতে যাচ্ছি, তো আমাদের 3টি কোশ্চেন অ্যাকাউন্টিংয়ের উপরে অ্যারাইজ করা উচিত যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, why accounting, and how accounting. তো আমরা যদি হোয়াট, ওয়াই এবং হাউ এই 3টা অ্যান্সার আজকের ক্লাসে আমরা বের করতে পারি, তাহলে হোপফুলি আমরা হয়তো এই সাবজেক্টের উপর একটা বেসিক ধারণা পেয়ে যাব এবং আমরা পরবর্তীতে আমাদের মতো করে গুছিয়ে আমাদের শেখার যাত্রাটা চালিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। এখন আমি যদি ডেফিনিশনে আসতে চাই, কারণ আমরা যদি হোয়াট ইজ অ্যাকাউন্টিং শিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আসলে শিখতে হবে যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং। সো হোয়াট ইজ অ্যাকাউন্টিংয়ের অ্যান্সার হচ্ছে ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, এটি হচ্ছে কোনো রিকগনাইজ কোনো ডেফিনেশন না, আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার নলেজটুকু অ্যাকাউন্টিংয়ের উপর শেয়ার করছি যেন ওভারঅল সবাই হেল্পফুল হয়। তো আমরা যদি অ্যাকাউন্টিংয়ের একটা ডেফিনেশন আমরা বের করতে চাই, তখন আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস of analyzing, summarizing, recording, and preparing financial statements of financial events for its users. ডেফিনেশনটা অনেকের কাছেই একটু অ্যাবনর্মাল লাগতে পারে বা হচ্ছে আনফ্যামিলিয়ার লাগতে পারে, বাট বেসিক্যালি আমি এখানে হচ্ছে দুটো বিষয়ে আমি একটা ওয়ার্ড এখানে মেনশন করেছি। ওয়ার্ডটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইভেন্টস। সো অ্যাকাউন্টিংয়ে বেসিক্যালি হচ্ছে ইভেন্ট বলতে অ্যাকাউন্টিংয়ে 2 ধরনের ইভেন্ট বলে, একটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল এবং অন্যটি হচ্ছে ফাইন্যান্সিয়াল। সো অ্যাকাউন্টিং অলওয়েজ ফাইন্যান্সিয়াল ইভেন্টের সাথে রিলেটেড। এখন আমরা যদি ফাইন্যান্সিয়াল ইভেন্ট নিয়েই সবসময় অ্যাকাউন্টিং কাজ করবে, নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট নিয়ে বা অ্যাকাউন্টিংয়ের কোনো মাথা ব্যথা নেই এবং
অবশ্যই মাথা ব্যথা আছে, কিছু অব্লিগেশনস রেসপন্সিবিলিটিস আছে বিজনেস করতে গেলে। দ্যাটস এ ভেরি অ্যাডভান্স অ্যান্ড মিডিয়াম লেভেল কনসেপ্ট, তো আমরা ওখানে যাব না। আমরা হচ্ছে জাস্ট আজকে যেহেতু বেসিক শিখতে যাচ্ছি, আমরা জাস্ট এতটুকু মাথায় রাখবো যে এইখানে আমরা যেটা বললাম যে অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি হচ্ছে একটা মানে রেকর্ডিং একটা প্রসেস, রাইট? সো এটা করে কি, ফাইন্যান্সিয়াল যে ইভেন্টটাকে আছে, প্রথমে ইভেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ইভেন্টকে আইডেন্টিফাই করে। কি বললাম? ইভেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ইভেন্টকে আইডেন্টিফাই করে সেটাকে রেকর্ড করে, অ্যানালাইজ করে এবং সামারাইজ করে এবং প্রিপেয়ার করে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর কাদের জন্য? এটার ইউজার। কারণ অ্যাকাউন্টিং কি হচ্ছে, আমি জাস্ট একটা প্রিপেয়ার করে এটাকে আমি পাবলিকের জন্য রেখে দিব বা হচ্ছে নিজের জন্য রেখে দিব, নাকি আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য রেখে দিব? আসলে অ্যাকাউন্টিংটা প্রিপেয়ার করব কার জন্য? আমরা ডেফিনেটলি কোনো কাজ যখন করি তখন আমরা এর রেলিভেন্ট যে পার্সনগুলো আছে তাদের জন্য সেই কাজটা আমরা করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে চ্যারিটি দেই বা হচ্ছে চ্যারিটি দিলে আমরা কাকে দিই? যে রিচ তাকে তো আমরা চ্যারিটি দিই না। যারা হচ্ছে অরফান বা হচ্ছে নিডেড পার্সন, যাদের আসলে ফাইন্যান্সিয়াল হেল্পটা প্রয়োজন, আমরা তাদেরকে চ্যারিটি দেই। সিমিলারলি আমরা হচ্ছে যখন একটা ফুটবল ম্যাচের জন্য আমরা যখন হচ্ছে একটা টিকিট পারচেস করি, তখন তো ডেফিনেটলি আমরা ঘরে বসে থাকার থেকে খেলা দেখবো এর জন্য করি না। আমরা টিকিটটা পারচেস করি যেন আমরা ফিল্ডে যে আমরা হচ্ছে ভেন্যুতে যে আমরা ম্যাচটা এনজয় করতে পারি। সো সিমিলারলি অ্যাকাউন্টিংয়ের যে রেকর্ডটা মানে আমরা রেকর্ডিং করব, সামারাইজ করব, অ্যানালাইজ করব, এই যে অ্যাকাউন্টিংয়ের এত যোগ্য বা হচ্ছে এত মহাযোগ্য আমরা করি, এটা শুধুমাত্র করি ফর ইটস ইউজার্স। এখন ইউজার্সের ডেফিনিশন, ইউজার্স আবার অ্যাকাউন্টিংয়ে দুই প্রকারের ইউজার্স। একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল ইউজার্স আর ইন্টারনাল ইউজার্সের মধ্যে আসলে ব্যাপারটা কি, ইউজার্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এক্সটার্নাল ইউজার হচ্ছে গভর্নমেন্ট। যে আমরা যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই, সেটা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গভর্নমেন্ট দেখতে পারে, কারণ তা হচ্ছে তার ট্যাক্স অ্যান্ড আদার যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা, হ্যাঁ, এর জন্য দেখতে পারে। ব্যাংক দেখতে পারে, কারণ ব্যাংক সেই ফাইন্যান্সিয়াল রেকর্ডটা দেখে বুঝবে যে কোম্পানিটা কি লাভে আছে না লসে আছে, সেই অনুযায়ী সে হচ্ছে লোন পারপাসে দিতে পারবে। তারপর হচ্ছে এটার একটা ওই কোম্পানির সাথে রেলিভেন্ট যে স্টক হোল্ডার্স আছে, হ্যাঁ, স্টক হোল্ডার্স অনেক রকমেরই হয়, সবাই স্টক হোল্ডার্স কোম্পানির সাথে রিলেভেন্ট। তো এই স্টক হোল্ডার্সের মধ্যে আমি ধরতে পারি এর যে কাস্টমাররা আছে, কাস্টমার্স বা কনজিউমার্স যারাই থাকুক তাদের জন্য রিলেভেন্ট। তারা দেখবে যে কোম্পানিটা ভালো অবস্থানে আছে কিনা, থাকলে তারা হচ্ছে এই কোম্পানি থেকে লেনদেন করবে বা প্রোডাক্ট পারচেস করবে বা এই কোম্পানিটাকে তারা রিলেভেন্ট মনে করবে। তো এর জন্য হচ্ছে এক্সটার্নাল ইউজার্স আছে, আরও আছে, আমি বেসিক্যালি হচ্ছে অল্প এটা মেনশন করলাম ফর আওয়ার হেল্প। এবং পরে হচ্ছে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল ইউজার। তো ইন্টারনাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে, আমি যদি একটু বলি, একটু শর্টে বলি, ইন্টারনাল ইউজার হচ্ছে কোম্পানির মালিক, মানে হচ্ছে ইন্টারনাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স হচ্ছে শেয়ার হোল্ডার্স, হ্যাঁ। তারপর হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার্সরা ইন্টারনাল ইউজার্স। তারপরে হচ্ছে যারা ইনভেস্ট করবে, রাইট, কোম্পানির হচ্ছে এমপ্লয়িরা ইন্টারনাল ইউজার্স, হ্যাঁ। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারা আসলে যেহেতু ম্যানেজমেন্ট আসলে করে কি, ম্যানেজমেন্ট তো একটা কোম্পানিকে তারা রান করে, তারা অ্যাডমিনিস্ট্রেট করে,
তো তারা যদি বুঝতে না পারে যে ফাইন্যান্সিয়াল রেকর্ডটা আসলে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, তাহলে তো তারা তাদের প্রসেসটা প্রপারলি করতে পারবে না। এর জন্য বেসিক্যালি হচ্ছে ম্যানেজমেন্ট ইউজ করে। তো আমরা আসলে আজকে ইউজার নিয়ে কথা বলবো না, আমি জাস্ট হচ্ছে যেহেতু একটা কনসেপ্ট, আমার ভিডিওটা আমি আগেই বলেছি একদম র, তো এটা হচ্ছে ই করলে সবার জন্য হয়ে যাবে। এবার আসি, আমরা যেটা করব ফাইন্যান্সিয়াল ইভেন্টস নিয়ে একটু কথা বলবো। ফাইন্যান্সিয়াল ইভেন্টস নিয়ে একটু কথা বলা দরকার, তাহলে আমাদের জন্য ফাইন্যান্সিয়াল এখন ইভেন্টসের মধ্যে অনেক ধরনের ইভেন্টস আছে। আমি যদি একটা এক্সাম্পল দেই যে মিস্টার এক্স প্লেস ফুটবল, এটা একটা ইভেন্ট হলো। তারপর আমি যদি বলি যে মিস্টার ওয়াই লাভস টু ওয়াচিং মুভিস, আবার আমি যদি হচ্ছে বলি যে XYZ কোম্পানি বাই র ম্যাটেরিয়ালস 10,000 টাকা র ম্যাটেরিয়ালস। এখন র ম্যাটেরিয়ালস হচ্ছে কাঁচামাল আর কি, কাঁচা মাল যেটাকে আমরা বলি একটা প্রোডাকশন করতে যেটা ইউজ হয় সেটাকে আমরা র ম্যাটেরিয়ালস বলি। তো এখানে আসলে 3টে ইভেন্টস আছে। ইভেন্টস আমি অনেকগুলো মেনশন করতে পারি, তো আমরা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসলে বুঝতে যাচ্ছি যে ইভেন্টসটা কোনটা ফাইন্যান্সিয়াল ইভেন্টস কোনটা নন ফাইন্যান্সিয়াল। এখন এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছি যে XYZ কোম্পানি বাই বিডিটি 10,000 র ম্যাটেরিয়ালস। এখন আমরা একটু দেখি যে মিস্টার এক্স প্লেস ফুটবল, তো এটার কারণে কি কোনো ট্রানজ্যাকশন হয়েছে? আমাদের প্রথমে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনসের বাংলা হচ্ছে লেনদেন আমরা কখন বলবো? যখন একটা আর্থিক ঘটনার কারণে একাধিক পক্ষের মধ্যে একটা আর্থিক ইম্প্যাক্ট সৃষ্টি হবে, তাকে বলা হবে লেনদেন। আমি আবারও রিপিট করছি, যখন হচ্ছে এক বা একাধিক পক্ষের মধ্যে একটি অর্থনৈতিক ঘটনাবলীর উদ্ভাবন হবে এবং এর ফলে দুই পক্ষেই এক ধরনের আর্থিক ইফেক্ট পড়বে বা এক ধরনের আর্থিক ইম্প্যাক্ট পড়বে, সেটাকে আমরা বলবো ট্রানজ্যাকশন। তো এখানে মিস্টার এক্স সে ফুটবল খেলে, এটার জন্য কি কোনো মিস্টার এক্সের বা মিস্টার ওয়াইয়ের বা XYZ যে কোনো মানে পক্ষের কি কোনো আর্থিক বিষয় হয়েছে? হয়নি। সিমিলারলি মিস্টার ওয়াই লাভস টু ওয়াচ মুভিস, রাইট? সো এখন এর ফলে কি মিস্টার ওয়াইয়ের কি কোনো আর্থিক মানে ঘটনা ঘটেছে? ঘটেনি। তো এই দুইটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। বাট এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মিস্টার XYZ কোম্পানি বাইস বিডিটি 10,000 র ম্যাটেরিয়ালস। সো এই র ম্যাটেরিয়ালস কেনার কারণে তার হচ্ছে এক ধরনের আর্থিক ঘটনা ঘটেছে এবং এর ফলে যেটা হয়েছে যে তার কোম্পানি থেকে 10,000 টাকার র ম্যাটেরিয়ালস ঢুকেছে, তার যে 10,000 টাকার প্রোডাক্ট সে কিনেছে, এর ফলে তার 10,000 টাকা আবার কোম্পানি থেকে চলে গিয়েছে, নানান ধরনের ইম্প্যাক্ট তার মধ্যে পড়েছে। তো এইটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ইভেন্টস। এবার হচ্ছে, তো এটা হচ্ছে আসলে অ্যাকাউন্টিং ডেফিনেশন এক্সপ্লেনেশনটা, এটাকে আমরা রেকর্ড করব, এটাকে আমরা সামারাইজ করব, এটাকে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব। এইটাই আসলে হিসাব বিজ্ঞানের কাজ বা অ্যাকাউন্টিংয়ের কাজ। এবার আমরা যদি আমাদের পরবর্তী একটা
অ্যান্সার করতে যাই যে ওয়াই অ্যাকাউন্টিং করব হচ্ছে কারণ ফর ইটস ইউজার্স, এটা সিম্পলি এই যে আমি আগে এটা এক্সপ্লেন করেছি যে এটা ইউজার যারা তাদের জন্য। কারণ আমরা যদি প্রপারলি হিসাব বিজ্ঞানটাকে প্রস্তুত করতে পারি, এটা কোম্পানির সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছে বা যে পক্ষ আছে সবাই সেই রিপোর্টটাকে ব্যবহার করে তারা তাদের মতো প্রসিড করবে বা হচ্ছে তারা তাদের মতো করে অ্যাকশন নেবে যে কোম্পানিটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় বা কিভাবে কোম্পানিটাকে এগিয়ে নেওয়া যায়। তারা ওই ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে বা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তারা ডিসিশন নিতে পারবে, বা ডিসিশন মেকার যারা আছে, ইমপ্লিমেন্ট যারা করে ডিসিশনটা, উভয় পক্ষই আসলে উভয় পক্ষকে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবহারকারী বলি বা অ্যাকাউন্টিং ইউজার্স বলি, রিপোর্ট ইউজার্স। তো তাদের জন্যই আসলে বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিং করি। এর পাশাপাশি আসলে অ্যাকাউন্টিংয়ের আরেকটা বিষয় হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টে অ্যাকাউন্টিং যে সেক্টর, এটা অনেক বড় রোল প্লে করে। কারণ আমরা বেসিক্যালি হচ্ছে যদি প্রপারলি অ্যাকাউন্টস মেনটেন না করি তাহলে কী হবে, একটা কোম্পানি ভালোভাবে চলবে না। একটা কোম্পানি যদি ভালোভাবে না চলে তাহলে এর সাথে যারা রিলেটেড এমপ্লয়ি আছে তারা চলবে না, তারা ঠিকভাবে চলতে পারবে না। সিমিলারলি যারা হচ্ছে এই কোম্পানিটার থেকে প্রোডাক্ট সাপ্লাই দেয়, সাপ্লাইস যারা আছে তারা ভালোভাবে চলতে পারবে না। এর ফলে কি হবে, এরা যদি না চলে, এদের অর্থ দিয়ে আবার হচ্ছে গভর্নমেন্ট চলে ট্যাক্সের টাকা দিয়ে। তো তখন কি গভর্নমেন্টও চলবে না। তো গভর্নমেন্ট না চলে কী হবে, কান্ট্রি উইল বি ডিস্ট্রয়েড, কান্ট্রি সঠিকভাবে চলবে না। তো এই সবগুলো কারণেই আসলে অ্যাকাউন্টিংয়ের ইম্পর্টেন্সটা আসলে উঠে আসে। যে অ্যাকাউন্টিংয়ের সাধারণভাবে দেখতে গেলে যে ইম্পর্টেন্স কি অ্যাকাউন্টিংয়ের, এটাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটা ইম্পর্টেন্স। তো এই হচ্ছে ওয়াই অ্যাকাউন্টিং। এবার হচ্ছে হাউ অ্যাকাউন্টিং। সো হাউ অ্যাকাউন্টিংটা খুবই বিস্তৃত এবং হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো অ্যাকাউন্টিং ওই যে বললাম যে এটা হচ্ছে রেকর্ড করতে হবে। এখন রেকর্ড কিভাবে করে, রেকর্ড করে হচ্ছে সে জার্নাল করে। জার্নাল কি, জার্নাল হচ্ছে একটা ডাবল এন্ট্রি সিস্টেম। আচ্ছা, ডাবল এন্ট্রি সিস্টেমটা কি? তাহলে ডাবল সিস্টেমটার ব্যাপার হচ্ছে যে একটা আর্থিক মানে ফাইন্যান্সিয়াল ইভেন্ট যখন হবে অথবা ট্রানজ্যাকশন যখন ঘটবে, সেটা অবশ্যই একটা কোম্পানির মিনিমাম দুইটা সেক্টরকে ইমপ্যাক্ট পড়বে। যেমন আমরা বললাম কি যে XYZ কোম্পানি পারচেস র ম্যাটেরিয়ালস। তো সে হচ্ছে 10,000 টাকা র ম্যাটেরিয়ালসের কারণে কি হলো, তার দুইটা পক্ষ হয়েছে। একটা হচ্ছে তার কোম্পানিতে র ম্যাটেরিয়ালস যেটা আছে এটা হচ্ছে বেড়েছে, অন্যদিকে তার কোম্পানির, সে তো এটা পারচেস করেছে, তো তার কোম্পানির যে নগদ টাকা ছিল বা ক্যাশ ছিল সেটা কি হয়েছে, সেইটা কিন্তু আবার কমেছে। তো এরকম মিনিমাম দুইটা অ্যাকাউন্টসকে হিট করবে, সেটাকে আমরা বলি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। সো এটা নিয়ে আমরা অনেক বিস্তৃত আলোচনা করতে পারি। তো এইভাবেই হচ্ছে অ্যাকাউন্টিংটা আসলে কাজ করে, এবং এভাবে ডাবল এন্ট্রি নিয়ে কাজ করতে যে আমরা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জার্নাল করি। অ্যাকাউন্টিংয়ের প্রথমে জার্নাল করতে হয়, তারপর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের লেজার করতে হয়, জার্নাল করতে হয়, লেজার করতে হয়, ট্রায়াল ব্যালেন্স করতে হয়, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হয়। সো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে পরবর্তীতে অ্যাকাউন্টিংয়ের একটা কমপ্লিট
সমাপ্তি হয়। তবে অ্যাকাউন্টিং তো একটা সাইকেল অনুযায়ী কাজ করে, সেই সাইকেলকে হচ্ছে অ্যাকাউন্টিং কখনো শেষ হয় না, কারণ অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অ্যাজাম্পশন আছে। আমি সঙ্গত কারণ একটু বলে রাখি, অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অ্যাজাম্পশনস আছে, তার মধ্যে একটা আছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, যেটার মানে হচ্ছে একটা কোম্পানি অনন্তকাল ধরে চলতে থাকবে, একটা কোম্পানি কখনোই শেষ হয়ে যাবে না। একটা কোম্পানির হয়তো মালিক চলে যাবে, ওই মালিকের থেকে অন্য মালিক হস্তান্তর করবে, কিন্তু কোম্পানি কখনো শেষ হবে না। এটাই হচ্ছে গোয়িং কনসার্নের ব্যাপার। তো এইটা শেষ করার পরে এটা এক অর্থ বছরের জন্য শেষ হয়, 1 বছর শেষ হয়। ফর এক্সাম্পল 2025 সালের জন্য হলো, কিন্তু 2026 সালে সেম একইভাবে একই প্রসেস করতে হবে ফর 2026 সাল। 2027 সালেও সেম করতে হবে, 2028-এও সেম কাজ করতে হবে, এভাবে করে চলতেই থাকবে। হয়তো যারা এখানে ইউজার ছিলেন, পরে আমরা একটু বলি যে এইখানে হয়তো শেয়ার হোল্ডার ছিলেন মিস্টার এক্স, সে হয়তো বিক্রি করে দিবে মিস্টার ওয়াইয়ের কাছে, বা এভাবে করে যেভাবেই হোক মালিকের পরিবর্তন হবে, এমপ্লয়ির পরিবর্তন হবে, ম্যানেজমেন্টের পরিবর্তন হবে, কিন্তু কোম্পানি তার ফরমেশন অনুযায়ী চলবেই। তো এই কারণে আমরা রেকর্ডগুলো করে থাকি। তো এটা হচ্ছে একদম অ্যাকাউন্টিংয়ের বেসিক, এটা কোনো ম্যাথ ক্লাস না, বা অ্যাকাউন্টিংয়ের হচ্ছে কোনো একাডেমিক ক্লাস না, জাস্ট অ্যাকাউন্টিংটা কীভাবে কাজ করে এটাই ছিল উদ্দেশ্য। তবে হচ্ছে আপনারা কি সত্যি জার্নাল লেজার বা ডাবল এন্ট্রি সিস্টেম অথবা অ্যাকাউন্টিং রেকর্ডিং, সামারাইজিং, এগুলো সম্পর্কে জানতে চান কিনা অবশ্যই জানাবেন। যদি আপনারা জানতে চান, আমি ডেফিনেটলি আই উইল এক্সপ্লেইন অ্যাবাউট দ্য হিস্ট্রিজ অফ accounting, and it's very sophisticated history, you must to know that. এটা আমার হচ্ছে খুবই মজা লাগে অ্যাকাউন্টিং হিস্ট্রি সম্পর্কে ডিসক্রাইব করতে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আমাদের সাথে থাকবেন। আমাদের হচ্ছে চ্যানেলটির নাম হচ্ছে সোফোস একাডেমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।